তোমার এই যে কনস্ট্যান্ট, তুমি কনস্ট্যান্ট, তার মানে যদি সিএনজি না হও, ঠিক আছে, সিএনজি না হও, ঠিক আছে, এটা হলো সিএনজি, ঠিক আছে, তোমার যদি মন চায় না ভাই আমি সিএনজি হব না, ঠিক আছে, তুমি যদি চাও সিএনজি না হও, বা তোমার এই যে কোডের মধ্যে, এই কোডের মধ্যে যদি তোমার কোনো ভ্যালু সিএনজি না হয়, আলটিমেটলি কি চেঞ্জ না হয়, তুমি চাইতেছো যে না আমি চেঞ্জ করবো না, তখন হলো সেটাকে কনস্ট্যান্ট হিসেবে আমরা ধরে নেই, ঠিক আছে। তো তোমরাও কেউ সিএনজি হও না, ঠিক আছে, সিএনজি হবা না, ঠিক আছে, তোমরা কনস্ট্যান্ট হবা, ঠিক আছে, তোমরা কেউ সিএনজি হও না, ঠিক আছে। আমি বুঝতেছি না এই যে সিএনজির গল্পটা বললাম, কেউ আবার দেখা যাবে এটা আবার ভিডিও করে দেখে কোথাও না ছেড়ে দিছে, তো তোমরা সিএনজি হও না আর কি, ঠিক আছে। ওকে, তো আমরা একটু মুছে দিই। এখন এই সিএনজি, সরি, আমাদের কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট যেটা আছে সেটার মধ্যে আমরা একটু আবার কথা বলি। ধরো সেই কনস্ট্যান্ট আবার দুই ধরনের, ঠিক আছে, একটা হলো গ্লোবাল আর একটা হলো লোকাল, ঠিক আছে, একটা হলো গ্লোবাল একটা হলো লোকাল। এখন কনস্ট্যান্ট কয় ধরনের? দুই ধরনের, ঠিক আছে, দুই ধরনের, একটা হলো গ্লোবাল একটা হলো লোকাল। এখন আমি তোমাকে গ্লোবাল এবং লোকাল কোনটা কি সেটা আমি একটু প্র্যাকটিক্যালি কোড দেখে বুঝাবো, তুমি জাস্ট বুঝার জন্য জাস্ট একটু সংজ্ঞাটা একটু পড়ো, না বুঝলেও কোনো সমস্যা নেই, জাস্ট একটু পড়ো, আমি এখনই কোড দিয়ে দেখাবো কোনটা আসলে গ্লোবাল কনস্ট্যান্ট আর কোনটা হলো লোকাল, জাস্ট দেখার জন্য একটু দেখো, এটা একটু দেখার জন্য দেখো, অথবা লেখার জন্য তোমরা নোট করতে চাও নোট করতে পারো, এই দুইটা অংশ দ্রুত লিখে ফেলো, আমি আসলে দেখাবো যে আসলে কোনটা কি বোঝায়। যারা এটা একটু দেখে নাও, আমরা আসলে কোড দেখে বুঝে যাবো, অনেকে কিন্তু ডান লিখে ফেলছো। মইনুল হাসান বলছে কোনো ইম্পর্টেন্ট পড়া পড়ে ফেলছি কিনা, ভাইয়া তুমি অনেক কিছু মিস করে ফেলছো। একজনে লিখছে মইনুল ইসলামই মেবি একটু ক্লাসে লেট করে আসে, ভাইয়া তুমি সিএনজি হয়ে গেছো, ঠিক আছে, মইনুল ইসলাম তুমি মনে হয় ক্লাস একটু লেট করে আসো, তোমার জন্য আমি একটাই বলবো তুমি আসলে সিএনজি হয়ে গেছো, ঠিক আছে, এটাই হলো ক্লাসের সারসংক্ষেপ, সিএনজি হয়ে গেছো তুমি। দেখো এখানে যে ধ্রুবকটা দেওয়া আছে, তো এই ধ্রুবকে কি দেওয়া আছে দেখো, এই কোডটা আসলে দেখো, এই কোডটা আসলে তোমরা এখন হয়তো বা কোড বুঝবা না, ঠিক আছে, কোড হয়তো বুঝবা না, আমার মতেই তোমরা হয়তো বা কোডে খুবই নুব, ঠিক আছে, আমিও ধরো কোডে খুব নুব, নুব বলতে আসলে খুব কম পারি, ধরো ধরে নিই। আচ্ছা এই ক্ষেত্রে কোডের কোন জায়গাগুলোতে আসলে আমাদের গ্লোবাল ধ্রুবক ডিক্লেয়ার করতে হয় সেটা দেখো। গ্লোবাল ধ্রুবক কিন্তু এখানে একটা জিনিস আমি একটু তোমাদের শিখাই, সেটা দেখো, এটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন, এইটা আরেকটা ফাংশন, এইটা আরেকটা ফাংশন, তার মানে এগুলো হলো ফাংশন, এগুলো কি বলবো আমরা ফাংশন, ঠিক আছে, এর মধ্যে এটা হলো মেইন ফাংশন, মেইন ফাংশন, ঠিক আছে, এটা হলো মেইন ফাংশন, ঠিক আছে, এটা হলো মেইন ফাংশন, ঠিক আছে। এখন এই মেইন ফাংশন আসলে কি বোঝায়, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ধরো কোডটা যখন শুরু করবা, কোডটা যখন শুরু হবে তখন কি হবে জানো, কোডটা যখন শুরু করবা তখন হলো এই যে ইন্টিজার মেইন এখানে আসবে, কোড শুরু হবে কিন্তু এইখান থেকে না, যেখানে মেইন ফাংশন থেকে তোমার কোড শুরু হবে, ঠিক আছে, এখান থেকে হলো মেইন ফাংশন থেকে কোডটা শুরু হবে। তো কোড আসলে কোথা থেকে আমি দেখাই, দাঁড়াও তোমাদের আসলে এটা ভালোভাবে বুঝাইতে হবে, ঠিক আছে, দেখি তো এটা, আচ্ছা এটা চলে যায়, নাইস, দারুণ একটা জিনিস। তো তোমরা দেখো সবাই একটু মনোযোগ দিবা, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিবা। তো কোড এইভাবে লিখছো, বাট কোড সবসময় শুরু হবে কোথা থেকে, মানে যখন রান করা শুরু হবে, গাড়ি চলা শুরু হবে মেইন ফাংশন থেকে, তো কোড আসবে এখানে ঢুকবে, ইন্টিজার মেইন ফাংশন, সে ঢুকলো কোডের ভিতর ঢুকলো। এখন কোডের ভিতর যখন ঢুকছে সে প্রথমে দেখছে শো গ্লোবাল, এই জিনিসটা লেখা শো গ্লোবাল, ঠিক আছে, এইটা তার মানে একটা কিসের নাম, ফাংশনের নাম। এখন সে শো গ্লোবালে যখন আসে প্রথম লাইনে পাইছে এখানে, তো সে শো গ্লোবালের কাছে পাঠিয়ে দিবে ডাইরেক্ট করে, মকরা শো গ্লোবাল কোথায়, এইখানে কাছে পাঠিয়ে দিবে, শো গ্লোবাল, শো গ্লোবাল, তার মানে এটাকে বলে কল করা, ফাংশন কল করা। তুমি তোমার কোড শুরু হবে মেইন ফাংশন থেকে, তোমার মেইন ফাংশনে ঢুকলো, দুইটাই দেখলো যে শো গ্লোবাল, এই যে দেখো ব্র্যাকেট দেওয়া, তার মানে শো গ্লোবালকে কি করতে হবে, কল করছে, এই বন্ধু, ঠিক আছে, এই বন্ধু বলে কল করছে। তো সেই বন্ধুর কাছে গেল, বন্ধুর কাছে এবার হলো সেই ফাংশনের ভিতর ঢুকলো, এবং সেই ফাংশনের ভিতরে ঢুকে সে একটা জিনিস প্রিন্ট করলো, প্রিন্ট মানে আউটপুট হিসেবে দেখাবে, প্রিন্ট মানে কি আউটপুট হিসেবে দেখাবে, তো প্রিন্ট সে করলো, ঠিক আছে। এখন প্রিন্ট করলো কি, গ্লোবাল ধ্রুবক পাই, পাই দিয়ে দেখো এখানে একটা জিনিস দেখো, পাই কই, পাই কই, পাই দেখো এই যে এইখানে দেখো গ্লোবাল ধ্রুবক ডিক্লেয়ার করা আছে। এখন একটা জিনিস বলো যে গ্লোবাল ধ্রুবক যেখানে ডিক্লেয়ার করা আছে, সেই গ্লোবাল ধ্রুবকটা কি কোনো ফাংশনের মধ্যে আছে, গ্লোবাল ধ্রুবকটা কোনো ফাংশনের মধ্যে আছে, দেখো এটা কিন্তু আলাদা, ঠিক আছে, একদম ফাংশনের বাইরে, ফাংশনের বাইরে, তার মানে জিনিসটা কি ফাংশনের বাইরে। তাহলে মনে রাখবো কিভাবে, গ্লোবাল ধ্রুবক হলো ফাংশনের বাহিরে, বা ফাংশনের বাহিরে থাকবে, ফাংশনের বাহিরে থাকবে, কোথায় থাকবে, ফাংশনের বাহিরে থাকবে, এটা হলো আমাদের মাথায় রাখতে হবে। ফাংশনে কি করতে হবে, বাহিরে রাখতে হবে। এখন বাইরে রাখলে সুবিধা হলো কি, সবাই তারা ব্যবহার করতে পারবে, সে কারো অধীনে নাই, তার মানে এই জিনিসটাকে বাকিরাও ব্যবহার করতে পারবে। গ্লোবাল মানে হলো ফাংশনের বাইরে আমি ডিক্লেয়ার করব, এবং অন্যান্য ফাংশনের যারা আছে যে কোনো সময় চাইলে গ্লোবাল এটাকে ব্যবহার করতে পারবে। তো আসলে গ্লোবাল ধ্রুবক, ভালো কথা, গ্লোবাল ধ্রুবক পাই, দেখো এই যে প্রিন্ট করে কিভাবে একটু দেখি, প্রিন্টে গ্লোবাল ধ্রুবক পাই ইকুয়াল টু, এই জায়গাটায় দেখো কি করা আছে, এই জায়গাটায় দেখো কি করা আছে, ওই যে তোমার যে মনে করো যে কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এই যে দেখো এফ দেওয়া, এটা কি বলে জানো, পার্সেন্টেজ এফ দেওয়া থাকলে সেটা কি বলে, পার্সেন্টেজ এবং এফ দেওয়া থাকলে সেটা কি বলে, আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম, একটু বলো তো নামটা কি, এটা এটা কি বলে, পার্সেন্টেজ এফ যখন আমরা ব্যবহার করি সেটার নাম কি ভাইয়া। আর আমি বলছিলাম কি ফরম্যাট স্পেসিফায়ার কোথায় হয়, এই যে ইনপুট এবং আউটপুট যেখানে নিব তখন কাজে লাগে, ইনপুট আউটপুট যখন আমি ব্যবহার করব তখন কাজে লাগবে। তো দেখো এখানে আমাদের এখানেও কিন্তু সেই পার্সেন্টেজ এফ দেওয়া আছে, কারণ পাই কি, পাই হলো একটা ফ্লোট, পাই কি ফ্লোট, এই দেখো পাইয়ের ভ্যালু কত, পাইয়ের ভ্যালু হলো 3.1416, 3.1416, তার মানে এটাকে কি ভগ্নাংশ, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে।
তার মানে এটা ভগ্নাংশ। ভগ্নাংশের জন্য যখন আমি ডিক্লেয়ার করছিলাম এত ডিটেইলসে বোঝা লাগবে না, যখন আমি আর কোড করব তখন বুঝবা। এই কারণে এখানে পার্সেন্টেজ এফ ইউজ করছি। পার্সেন্টেজ এফ। কিন্তু একটা প্রশ্ন দেখো, পার্সেন্টেজের পরে আমি এই চিহ্নটাও দিছি। পার্সেন্টেজ 0.4f। ঠিক আছে? এখানে দেখো পার্সেন্টেজ 0.4f দেওয়া। ভাইয়া আপনি বলছিলেন ফ্লোট ব্যবহার করতে গেলে শুধুমাত্র পার্সেন্টেজ এফ ইউজ করা লাগে। তাহলে আপনি কেন পার্সেন্টেজ 0.4f লিখলেন? দেখো এখানে পার্সেন্টেজ 0.4f দেওয়া। এটার মানে হলো এই তুমি যদি কখনো কোনো একটা ফ্লোটিং নাম্বারের যত ঘর পর্যন্ত চাও শুধুমাত্র সেটা তুমি ডিসাইড করতে পারো। এখানে দেখো দশমিকের পরে কয় ঘর আছে? 4 ঘর। তুমি চাইতেছো 4 ঘরই তুমি ইউজ করবা। তাই তোমার এখানে 0.4f ইউজ করছে। এই কারণে দেখো যখন আউটপুট দিছে গ্লোবাল ধ্রুবকের পুরা নাম্বারটাই দিছে। পুরা নাম্বারটাই দিছে। তার মানে পাই 3.1416। 3.1416। ঠিক আছে? আর যদি কোনো কারণে ধরো কোনো কারণে জিনিসটা আমি এরকম দিতাম। ঠিক আছে? এখানে ধরো যে কোনো কারণে আমি এরকম দিতাম যে ধরো এরকম লিখতাম পার্সেন্টেজ 0.3f। ঠিক আছে? যদি এরকম লিখতাম তাহলে তখন আসলে আউটপুট আসতো কত জানো? তখন এই যে এইখানে যে আউটপুটটা চাইতেছো না, তখন সেখানের আউটপুটটা আসতো এরকম 3.141। ঠিক আছে? 3.141। তার মানে এইখানে 4 ঘর আছে ঠিক আছে, বাট তুমি চাইতেছো এই 4 ঘর না এসে শুধুমাত্র 3 ঘর আসুক দশমিকের পরে। এই কারণে তুমি পার্সেন্টেজের পরে .3f লিখছো। 4f আর লিখো নাই। বুঝতে পারছো? ডিক্লেয়ার কি? ডিক্লেয়ার হলো মনে করো যে তুমি যখন কোড করবা তখন এই যে কোড যারা করতেছে, ভাইয়া নোট করবো কিনা? তুমি এখানে বুঝো যে এই অংশগুলো বুঝাইতেছে এটা আপাতত বুঝো। আর ক্লাস রেকর্ডিংটা দেখো পরে নোট করো। আপাতত এটা বুঝো। এখানে বুঝার দরকার বেশি। ঠিক আছে? এই যে দেখো পার্সেন্টেজ 0.3f লিখছি। তার মানে এটা হলো 3 ঘর। ঠিক আছে? আচ্ছা একজনে একটু স্প্যামিং করতেছো। তুমি যদি আরেকবার স্প্যাম করো তাহলে কিন্তু তোমাকে ব্লক করা হবে। ঠিক আছে? তুমি এই কাজ করো না? ওকে। তো এই যে 0.3f লিখছি। তার মানে এখান থেকে 3টা। তো এটা একটু মনে রাখো। এটা জাস্ট আলাদা একটা জিনিস বোঝানোর জন্য তোমাদের বুঝাইছি। এটা তোমাদের দরকার নাই তেমন। এত ডিটেইলসে যাওয়া লাগবে না। আজকে শুধুমাত্র গ্লোবাল ভ্যারিয়েবল এই জিনিসটা বোঝানোর জন্যই তোমাদের ব্যবহার করতেছি। এবার দেখো লোকাল ভ্যারিয়েবলটা আসলে কি? ঠিক আছে? লোকাল ভ্যারিয়েবলটা হলো দেখো এই যে ফাংশনগুলো আছে যেমন ধরো শো লোকাল। তার মানে এই শো লোকাল যে ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে দেখো এখানে আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি। ঠিক আছে? এখানে দেখো আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি। এই ডিক্লেয়ার করা ফাংশনটা এই ডিক্লেয়ার করা কনস্ট্যান্টটা শুধুমাত্র এই ফাংশনের ভিতর আছে। ঠিক আছে? এই শুধুমাত্র ফাংশনের ভিতরে আছে এবং এই ফাংশনের বাইরে এই কনস্ট্যান্টটাকে তুমি ইউজ করতে পারবা না। লোকাল ধ্রুবক শুধুমাত্র এই যে ফাংশনটা আছে সেই ফাংশনের ভিতর তুমি ইউজ করতে পারবা। এটা মনে রাখবা। আবার একজন জিজ্ঞেস করছে ভাইয়া এই যে আমরা ব্যাকস্ল্যাশ n যেটা ইউজ এইটা কেন ইউজ করছি? আরে নতুন লাইন যাতে লেখা হয়। ঠিক আছে? ব্যাকস্ল্যাশ n ইউজ করছি। এইটা যখন আউটপুট দেখাইছে সেই আউটপুট দেখানোর পর নতুন আউটপুটটা যাতে নতুন লাইন থেকে শুরু হয় সেই কারণে ব্যাকস্ল্যাশ n ইউজ করছে। ব্যাকস্ল্যাশ n মানে হলো নতুন লাইন শুরু করো। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। ওকে। এরপর আসি দেখো যে আমি লোকাল ধ্রুবকটাও তোমাদের কিন্তু বুঝাই দিছি। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ফাংশন কোনটা আর এটা আমি বুঝবো কিভাবে? ফাংশনটাকে ভাইয়া এইভাবে মানে লেখা হয়। ঠিক আছে? এটা একটু যদিও ফাংশনের ক্লাস আজকে না, ফাংশনের ক্লাসে ডিটেইলসে বলবো, বাট ফাংশনটা এইভাবে লিখতে হয়। ঠিক আছে? ফাংশনের ক্ষেত্রে কিভাবে বুঝবো? এটা হলো এইভাবে। দাঁড়াও। যদিও আজকে ফাংশনের ক্লাস না, অত ডিটেইলসে বোঝা লাগবে না। ঠিক আছে? রিটার্ন টাইপ তারপর একটা ব্র্যাকেট থাকবে। এই ব্র্যাকেটের মধ্যে কিছু একটা আসবে যেটা আজকে জানা লাগবে না। সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। যখন আমরা ফাংশন পড়াবো তখন আমরা ডিটেইলসে বলবো। জাস্ট আজকে বোঝার জন্য এটা একটু রাখো। ঠিক আছে? এই রিটার্ন টাইপ ফাংশনের নাম। এখানে তোমাদের মনে করো আর্গুমেন্ট যেটা আসবে, আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব না। সেটা আমরা যখন ফাংশন পড়াবো সেটা ডিটেইলসে বুঝিয়ে দিব। ঠিক আছে? কিন্তু আপাতত জাস্ট এটা বোঝার জন্য। দেখো তাহলে ফাংশন কি কি আছে এখানে? দেখো এখানে ফাংশনগুলো আছে কি কি? এই যে এটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন আর এটা তো মেইন ফাংশন। ঠিক আছে? মেইন ফাংশন থেকে সবসময় কোড শুরু হয়। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ফার্স্টে লিখছেন রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ মানে কি? কি রিটার্ন করবে? যেমন ধরো আমার মেইন ফাংশনটা রিটার্ন করবে কি ইন্টিজার। কি রিটার্ন করবে? ইন্টিজার রিটার্ন করবে। তো ভালো কথা রিটার্নে যাই। একদম কোডের শেষে দেখো রিটার্ন কত লিখছে? 0। রিটার্ন কত লিখছে? 0। তার মানে ইন্টিজার 0। তার মানে কিছু রিটার্ন করতেছে না। এখন যেহেতু কিছু রিটার্ন করতেছে না কিন্তু তুমি আগেই ডিক্লেয়ার করে নিছো আমি একটা ইন্টিজার রিটার্ন করব, তাই হুদাই একটা 0 দিয়ে দিছে। এই রিটার্ন 0টা লিখতে হয় না যদি তুমি এই রিটার্নের পরিবর্তে ভয়েড লিখে দিতা। ভয়েড মানে খালি। তার মানে কিছু দিব না। যদি ভয়েড লিখে দিতা তাহলে তোমার এখানে বুঝাইতো যে আমি আর কিছু রিটার্ন করব না। বুঝতে পারছি? এটা একটু দেওয়ার চেষ্টা করবা। যে যদি আমি ভয়েড লিখে দিই যেমন এখানে ভয়েড লিখে দিছে, তাই এখানে কোথাও রিটার্ন লিখতে হয় নাই। এই যে এই ফাংশনে রিটার্ন লিখতে হয় নাই। বুঝতে পারছি? তাহলে আমরা কিন্তু কোডের অনেক এনালাইসিস করে ফেলছি আজকে। ঠিক আছে? কোডের কিন্তু অনেক এনালাইসিস করে ফেলছি। তো তোমরা যারা এখন পর্যন্ত আছো ডিক্লেয়ার কি বল আমরা যেখানে কোড করতেছি তারা বুঝাইতে হয় যে আমি একটা নতুন কাউকে আনতেছি। ঠিক আছে? নতুন কাউকে আনতেছি এটা তো বুঝাইতে হবে। এখন ধরো নতুন কাউকে আনতেছি বুঝে না বুঝলে কেমন হবে? ধরো তুমি এক দেশের মনে করো রাজা। ঠিক আছে? তুমি এক দেশের রাজা। এখন তুমি মনে করো মরবা এরকম অবস্থা। এখন তুমি চাবা কি? তোমার সন্তান তোমার জায়গায় বসুক। এটা তো তোমার চাওয়া যে তোমার সন্তান তোমার জায়গায় বসুক। এখন তোমার তো মনে করো রাজ্যে মনে করো মন্ত্রী আছে, তারপরে মনে করো যে প্রজা আছে, সবাই তো আছে। এখন তুমি তো মরে যাবা। এখন মরে যাওয়ার আগে তোমার চেষ্টা থাকে কি? যে তোমার ছেলে সবাই যাতে তাকে চিনে। এখানে রাজ্য অভিষেক বলতো। ঠিক আছে? রাজ্য অভিষেক। তেমনি তুমি ধরে নাও নতুন একটা ভ্যারিয়েবল তুমি আনলা। এখন এই ভ্যারিয়েবলটারে তো তোমার মনে করো যেখানে তুমি কোড করবা বা কম্পাইলার বলো বা যেখানে আমরা আইডিই বলি, যেখানে আমরা কোড করি, তা সে তো আর জানে না যে তুমি নতুন করে একজনকে আনছো। তো তুমি এই যে নতুন একজনকে আনছো, তো তার জন্য তাকে বলে দিতে হয় যে আমি এরে আনছি, এ হইলো আমার এমন, এ হইলো আমার ছেলে, ধরো ইন্টিজার, সে হলো আমার একটা ছেলে, সে হলো এখন থেকে এই কাজ করবে। তার মানে তখন মনে করো মন্ত্রী সভা বলল আচ্ছা ঠিক আছে। আপনি যদি ঠুস করে মরে যান তাহলে এ হবে এরকম। তার মানে এইটা হলো ডিক্লেয়ার করে দেওয়া। তেমনি তোমার যে কম্পাইলার আছে বা তুমি যেখানে কোড করবা যে আইডিই বলি, ঠিক আছে? যে ইন্টারফেসটা আছে সেখানে তোমরা বুঝাই যে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। এই কাজ করে এই ধরনের কাজ করবে সামনে তুমি তোমাকে ডিক্লেয়ার করে। এইটা কি আসলে খুব সহজ বাংলা বলে ডিক্লেয়ার করে দেওয়া। বুঝতে পারছো? কোড কোথায় করা যায় সেগুলো সব জানাই দেব। হ্যাঁ? একজনে লিখছে ভাইয়া
একটু ব্রেক দেন, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটু মনে করো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কত ধরনের ব্রেকডাউন করছে। বিশ্বাস করো ভাইয়া, আজকের ক্লাসটায় আমি আসলে শুধুমাত্র এই ধ্রুবকের দুইটা অংশ পড়াইতে চেয়েছিলাম, কিন্তু মানে মনে করো যে পড়াইতে মজা পাইছি, তো এই এত কোডটাকে এতটা ব্রেক করছি, ব্রেক করে ভাঙতে একদম যতটুকু সহজ করা যায়। এগুলা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস আছে, যেমন ফাংশনের জন্য আলাদা ক্লাস আছে, ঠিক আছে? তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস আছে, জাস্ট বোঝানোর জন্য ভাঙতে একটু বেশি ভাঙা হয়ে গেছে। তো তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর ভয়েড মানে কি, যদি রিটার্ন, ঠিক আছে, যদি কিছু রিটার্ন না করি তখন ভয়েড লিখবো, ঠিক আছে? ভয়েড লিখবো, এটা আমরা কোড করার সময় আলটিমেটলি আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে? তখন কি করবো ভাই, তখন হলে যে ভয়েডটা লিখে দেবো, ঠিক আছে? তখন হলে কি করবো, ভয়েড লিখে দেবো যদি কোনো জিনিস রিটার্ন না করতে চাই, সেটা একটু মাথায় রেখো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু মনে করো অনেক কিছু একটু ব্রেক দিয়ে দিই, তোমরা যেটা চাইছো একটু ব্রেক দিই, 5 মিনিটের একটা ব্রেক দিব, ঠিক আছে? 5 মিনিটের ব্রেক। বোর্ড বইয়ে তোমাকে অনেক কিছু জানাবে না, কিন্তু পরীক্ষার সময় এমন কোশ্চেন দিয়ে দেবে সেটা থেকে তোমার মাথা উড়ে যাবে, ঠিক আছে? বোর্ডে তো বোর্ড একটা জিনিস বলি, আবার বলতেছি ভাই, এখানে বেশি মাথা নষ্ট করা লাগবে না। জাস্ট এখানে আমরা ধ্রুবক পড়াইতেছিলাম, এত ডিটেইলসে আমরা আরো সামনে অনেক ক্লাস আছে, তখন আমরা আরো ডিটেইলসে যাব, ঠিক আছে? আরো ডিটেইলসে যাব, তখন বুঝতে পারবা। ব্রেন যদি তোমার মাথার অনেক উপর দিয়ে দেয়, আপাতত এটা লাগবে না, তুমি অনেক কিছু শিখে ফেলছো। আজকে যতটুকু লিমিট, ধরো এইটুকু হলো লিমিট, তুমি লিমিট থেকেও এত বেশি তোমাদের দিয়ে দিছি, তাহলে এত তো লাগতেছে না। তো সামনের ক্লাসগুলো লাগবে, তুমি যদি এইটুকু বুঝে ফেলো তাইলেই অনেক, ঠিক আছে? তাইলেই অনেক, তাইলেই তোমার জন্য জোস, ঠিক আছে? তো এইটা আপাতত লাগবে না, শুধুমাত্র এইটুকু মাথায় রাখো। তো লিখছি কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হবে। ওকে, তার মানে কনস্ট্যান্ট হবে, তারপরে কি টাইপ, ইন্টিজার, লোকাল নাম দিবা, তারপরে ঠিক আছে? আপাতত এইটুকু জানো, পরে আমরা আরো সামনে ডিটেইলসে বলবো, ঠিক আছে? এবার আসি চলকে, ঠিক আছে? চলকটা তো তোমাদের জানতে হবে ভাইয়া, চলকে আসলে কি হবে। চলক জিনিসটা কি? চলক মানে যে সিএনজি হয়ে যায়, মোট কথা চলক মানে যে সিএনজি হয়ে যায়, যে মনে করো প্রতিনিয়ত সিএনজি হয়ে যায়, যেটা বলতে হবে যে চেঞ্জ, ঠিক আছে? তোমাদের চেঞ্জ হয়ে যায়, সে হলো মনে করো চলক। জীবনে দেখবে অনেক মানুষ থাকবে যারা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, আর যারা পরিবর্তন হয়ে যায় তাদেরকে আমরা চলক বলি। তোমাদের আশেপাশে এমন অনেক ধরনের মানুষও আছে যারা দেখবা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, দেখবা তুমি তাকে অনেক ধরনের উপকার করছো, একটা সময় সে তোমাকে আর চিনতে পারছে না, তাদেরকে তখন তুমি বলবা এই তুমি কিন্তু চলক, ঠিক আছে? যে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? বা যার মানে পরিবর্তন হয়, ঠিক আছে? তো এখানে দুই ধরনের আসলে চলক আছে, একটা হলো তোমার লোকাল, যেটা আমরা অলরেডি শিখছিলাম, একটা হলো লোকাল, আর একটা হলো গ্লোবাল। সেম জিনিস, গ্লোবাল হলো ফাংশনের বাইরে ডিক্লেয়ার করে, আর লোকাল হলো ফাংশনের ভিতর ডিক্লেয়ার করে, সেম জিনিস। জাস্ট চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য, একজন সিএনজি হয়ে যায় আরেকজন সিএনজি হয় না, মানে চেঞ্জ হয় আর একটা চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা মনে রাখবা, ঠিক আছে? ধ্রুবক বলা হয় না কেন, ওই যে সিএনজি হয়, সিএনজি হয়ে যায় মানে চেঞ্জ হয়ে যায় আর কি, ঠিক আছে? চেঞ্জ হয়ে যায়, যে আসলে চেঞ্জ হয়ে যায়, মানের পরিবর্তন হয়। ধরো তুমি এ এর মান রাখছিলা 7, কিছুক্ষণ পর এর মান তুমি এরকম বানাইছো, এ এর মান 7, এর সাথে 3 যোগ করছো, তার মানে এর বর্তমান ভ্যালু কত, 10। তার মানে তুমি খেলা শুরু করছিলা এটা দিয়ে, এ এর পরিবর্তন 10 হয়ে গেছে, তার মানে এ এর মান কখনো তুমি ফিক্সড রাখতে পারতেছো না, এই কারণে এটাকে ধ্রুবক বলতে পারবা না, এটাকে চলক বলি আমরা। গণিত সেম, যে জিনিসের মান পরিবর্তন হতে পারে সেটাকে আমরা চলক বলি, ঠিক আছে? পরিবর্তন হয় মানে সিএনজি হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? মনে রাখার জন্য এরকম মজা আছে, সিএনজি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা একটু মুছে দিই। তো আমরা আসলে দুই ধরনের আমরা জানলাম, আমরা যদি একটু সামনে যাই, তো এখানেও দেখো সেম জিনিস, একটা হলো গ্লোবাল চলক, তার মানে ফাংশনের বাইরে, ফাংশনের বাহিরে থাকবে, এগুলা কি ফাংশনের বাহিরে, ফাংশনের বাহিরে থাকে। গ্লোবাল চলক ফাংশনের বাহিরে থাকে। আবার দেখো এগুলো তো একটা ফাংশন, তাই না? এগুলো তো মনে করো যে একটা ফাংশন, যেমন এটা একটা ফাংশন, এটা তো আমার মেইন ফাংশন। আমরা জানি মেইন ফাংশন থেকে কি হয়, কোড চলা শুরু করে। তার মানে মেইন ফাংশনে আসি, আমরা যদি আবার একটু দেখাই, মেইন ফাংশনে আসি, কোড শুরু হয়েছে, যখন কোড রান করা শুরু করছি মেইন ফাংশনে আসি, মেইন ফাংশন থেকে সে ঢং করে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে শো নাম্বার, শো নাম্বার এটাকে কল করছে, শো নাম্বার কোথায়, এই যে এখানে শো নাম্বারের কাছে সে কল করছে। এখন শো নাম্বার, তারপর আবার কি ভিতরে গেছে, ভিতরে যাইয়া ফার্স্টে কি করছে, ডিক্লেয়ার করছে, একটা চলক ডিক্লেয়ার করছে, যে চলকের মান কত 5, চলকের মান কত 5। এখন সেই চলকের মান হয়ে গেল, তারপরে পরের লাইনে গেছে, পরের লাইনে যা দেখছে প্রিন্টএফ, প্রিন্টএফ মানে আউটপুট নেওয়া, আপাতত বোঝা লাগবে না, যখন আমরা কোড করব তখন বুঝবা। প্রিন্টএফ আউটপুটের জন্য, তো গ্লোবাল চলক পার্সেন্ট ডি, ঠিক আছে? তার মানে ইন্টিজারের জন্য কি হয়, পার্সেন্ট ডি হয়, পার্সেন্ট ডি করলাম, দেন নাম্বার, নাম্বারের ভ্যালু কত, দেখো নাম্বারের ভ্যালু কিন্তু 10, এটা হলো গ্লোবাল চলকে ছিল, ঠিক আছে? নাম্বার 10, তাই দেখো ফার্স্ট আউটপুটে 10 আসে, গ্লোবাল চলক 10, এইটা হয়ে গেল। তারপরে সেকেন্ড লাইনে আসলো, প্রিন্টএফ এ আসলো, এখানে দেখো লোকাল ভ্যারিয়েবলের কথা বলছে, লোকাল ভ্যারিয়েবল কি ইন্টিজার টাইপ, ইন্টিজার হলে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি ভ্যালু কত 5, তাহলে আউটপুটে কত আসে 5 আসে, আউটপুটে কত আসে 5 আসে। একজন বলছে ইন্টিজার মেইন এবং ভয়েড মেইন সেম নাকি ভাই? ইন্টিজার যদি আমরা লিখি তাহলে রিটার্নটা লিখতে হবে, রিটার্ন কিছু একটা রিটার্ন করতে হবে। যদি এখানে ইন্টিজার লিখো, ফ্লোট লিখতে পারো, ডাবল লিখতে পারো, যাই লিখো না কেন, যদি এখানে কিছু একটা লিখো তাহলে রিটার্ন জিনিসটা লিখতে হবে। যদি ভয়েড লিখো, ভয়েড লেখা মানে কি, কোনো কিছু রিটার্ন করবে না, কোনো কিছু রিটার্ন করবে না। যদি ভয়েড লিখো তাহলে কোনো কিছু রিটার্ন করবে না। যেমন এখানে লেখো ভয়েড লিখছি, কোনো কিছু রিটার্ন লেখা আছে, কিছু রিটার্ন করে নাই, তার মানে আগে বলতেছো যে আমি কিছু রিটার্ন করব না, আমার কাছে আসবা, ভালো কথা, যা কাজ করা করবা, কিন্তু কোনো কিছু রিটার্ন পাবা না। যদি রিটার্ন পাইতে চাও তখন এখানে ইন্টিজার বা অন্য কোনো ডেটা টাইপ লিখে দিতে হয়, যে কি ধরনের ডেটা তুমি রিটার্ন করবা। বুঝতেছো? এখন অনেকে লিখতেছো কিছু কিছু জিনিস বুঝতেছি না, চিন্তা নাই, এটা অনেক মনে করো যে একটু মনে করো ফার্স্ট টাইম দেখলে একটু কঠিন লাগতে পারে। এই ক্লাসটাই আবার যদি তুমি একটু রেকর্ডিংটা আবার দেখো, তাহলে তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে। তুমি এইটুকু বুঝতে পারছো যেহেতু, মানে তার মানে অনেক কিছু বুঝতে পারছো। আমাদের গ্লোবাল আর লোকাল এটা নিয়ে আজকে আলোচনা ছিল, তো মোটামুটি আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা করে ফেলছি। আমরা তাহলে একটু সামনের দিকে যাই। চলক এবং ভ্যারিয়েবলের যখন আমি নাম লিখতে হবে তখন কিছু নিয়ম আছে, এবং এই নিয়ম থেকে তোমার মনে করো যে কি আসে, নবী থেকে আসে। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এই চলকের এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট একটা স্লাইড, ঠিক আছে? এখান থেকে তোমার মনে করো যে নামের প্রথম অক্ষরটি কোনো অঙ্ক হতে পারবে না, মানে কখনোই অঙ্ক দিয়ে শুরু করতে পারবে না। যেমন
ধরো 2 এনাম, ঠিক আছে, 2 এনাম, এইটা কখনোই লিখা যাবে না। তার মানে কোনো একটা ভ্যারিয়েবলের নামের প্রথম অঙ্কটা মানে প্রথম এই যে ডিজিটটা সেটা কখনোই অঙ্ক জাতীয় কিছু হবে না, বা প্রথম যে অংশটা অক্ষরটা বলতে পারি, প্রথম লেটারটা কখনোই অক্ষর হতে পারবে না। আচ্ছা, একজন লিখছে এসএস নিব, পাশে যান। আচ্ছা, যাও এসএস নাও, স্ক্রিনশট নিয়ে কি হবে না, এটা কখনোই অঙ্ক দিয়ে শুরু করতে পারবে না। এটা আমরা বুঝে ফেললাম, ভালো কথা। এখন আমরা যদি সামনের দিকে যাই, তারপর কি বলছে ভ্যারিয়েবলে আন্ডারস্কোর এবং ডলার সাইন, আন্ডারস্কোর এবং ডলার সাইন ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার এগুলো কিন্তু ইউজ করা যাবে না। যদি তুমি ইউজ করো তাহলে জোর করে ইউজ করতেছো, যেটা আসলে উচিত না, ঠিক আছে। যেমন লিখতে পারো, যেমন লিখতে পারো এনাম, ঠিক আছে, এনাম লিখছো, তারপরে যদি তুমি এটার মধ্যে অন্য কিছু লিখতে তাহলে নিচে একটা আন্ডারস্কোর দিয়ে 2 এরকম লিখতে হবে, মাঝখানে স্পেস দেওয়া যাবে না, মাঝখানে স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর লিখতে হবে অথবা ডলার সাইন ইউজ করতে পারবা। শুধুমাত্র এই দুইটা জিনিস ব্যবহার করা যাবে, ঠিক আছে, এই দুইটা জিনিস ব্যবহার করা যাবে। আর বাকি কোনো ধরনের ক্যারেক্টার তোমার ভ্যারিয়েবলের নামে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। বুঝতে পারছো? এটা কিন্তু মাথায় রাখবা, অনেকে ভুল করে ফেলে। ওকে, তারপরে ভ্যারিয়েবলের নামে কোনো স্পেস দেওয়া যাবে না, এটা আমরা বলছি, এটা বলছি। আচ্ছা, সি ভাষা কিন্তু একটা কেস সেনসিটিভ ভাষা, ঠিক আছে, সি ভাষা কিন্তু একটা কেস সেনসিটিভ ভাষা। এটা কিন্তু 2 মার্কের জন্য অনেক সময় আসে যে সি কেন কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি আসলে, যে কেস সেনসিটিভ যে বুঝায়, একজন লিখছে ভাই রিটার্নে কি শুধুমাত্র শূন্য হবে? না ভাই, রিটার্নে তুমি যে কোনো জিনিস দিতে পারো। কিন্তু দেখো আমরা যে কোডটা লিখছিলাম সেটা আমি ইন্টিজার দিছিলাম, কিন্তু এটা আসলে কোনো কিছু রিটার্ন করার নাই। আমার কাছে টাকা নাই আপাতত। কিন্তু আমি বলে দিছিলাম যদি আমার কাছে টাকা থাকতো আমি রিটার্ন করতাম। এখন আমার কাছে যদি কিছু না থাকে তাহলে আমি কি রিটার্ন করব? কিছু তো রিটার্ন করার নাই। কিন্তু আমি দিয়ে দিছি। আমি খুব ভাব দেখায় বলছি যে আমি রিটার্ন করব কিছু একটা। তখন আমি শূন্য টাকা, মানে আমি কিছু দিতেছি না। সেটার জন্য তখন শূন্য দিছি। কিন্তু তোমার যদি কিছু রিটার্ন করা থাকে তখন রিটার্ন করবা আরকি। ওকে। তারপরে দেখো সি কে কেস সেনসিটিভ কেন বলা হয়? কারণ সি লিখার সময় তুমি যদি এরকম লিখো, যে এই ৩ টাই কিন্তু আলাদা। এই ৩ টাই কিন্তু আলাদা। এখানে দেখো শুধুমাত্র আর এটা বড় হাতে দিছিলাম। তাই এটা আলাদা একটা ভ্যারিয়েবলের নাম হয়ে গেছে। এইখানে সবগুলোই ছোট হাতের। তার মানে এটা আলাদা একটা ভ্যারিয়েবলের নাম হয়ে গেছে। এবং এখানে দেখো শুধুমাত্র n টা বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের। এটা আরেকটা ভ্যারিয়েবলের নাম হয়ে গেছে। ৩ টা কিন্তু সেম না। এইটা কি বলা হয় কেস সেনসিটিভ। তার মানে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য আছে। তার মানে তুমি এই ৩ সেম না। এটা মনে রাখবা। কেস সেনসিটিভ মানে ৩ টাই সেম না। বুঝতে পারছি? এটা কিন্তু পরীক্ষায় আসে কেস সেনসিটিভ ২ মার্কের জন্য। উদ্ভাবনী কোশ্চেন আসে। তো এখানে একটা জিনিস দেখো। আর আমাদের তো এখানে বলছি স্পেশালি কোন কিওয়ার্ডকে ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড মানে কি হয়? কিওয়ার্ড মানে হলো সংরক্ষিত কিছু শব্দ আছে। ঠিক আছে? সংরক্ষিত কিছু শব্দ। যে শব্দগুলা তোমরা কখনো চাইলে ব্যবহার করতে পারবা না। এখন জিনিসটা হতে পারে ভাইয়া এটার মানে কি? এখন ধরো তোমার নাম হইলো ওই যে মনে করো যে রহিম। ঠিক আছে? এটা কি মানে লাগানো যাবে? কারণ এগুলো সংরক্ষিত শব্দ। ঠিক আছে? যেমন বিশিষ্ট, বীরুত্তম এরকম কিছু নাম আছে যেগুলো তুমি চাইলেই ইউজ করতে পারবা না তোমার নামের সাথে। তুমি এখানে কুদ্দুস, তারপরে আসগর আলী, অজগর আলী যা মন চায় দিতে পারো। কিন্তু তোমার কিন্তু বিশেষ কিছু সংরক্ষিত শব্দ আছে। যে শব্দগুলা তুমি ব্যবহার করতে পারবা না। তেমনি সি ভাষায় কিছু কিছু এমন সংরক্ষিত শব্দ আছে যেটা তুমি অন্যান্য কাজে ব্যবহৃত হয়। এই কারণে তুমি চাইলেই ভ্যারিয়েবলের নামে কখনোই ব্যবহার করতে পারবা না। ঠিক আছে? আচ্ছা সারোয়ার তুমি একটু নিয়মিত একটু মন দিয়ে পড়ো তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা তো এই রহিম কি কিওয়ার্ড আছে সেটা আমরা একটু সামনে দেখাবো। এটা আমাদের একটু লাগবে। ঠিক আছে? কিওয়ার্ডগুলো একটু মনে রাখার চেষ্টা করো, মাঝে মাঝে নৈতিকের জন্য চলে আসে। আচ্ছা আমরা যদি এটা একটু দেখো তো। তোমরা একটু বলো তো যে আসলে কোনগুলা ইউজ করা যাবে? চলো কোনগুলা? একটু দেখো এটা পারো কিনা। আচ্ছা আমরা একটু দেখি কোনগুলা। ফার্স্টেই দেখো এখানে বলছিলাম কি? সংখ্যা দিয়ে শুরু হলে হবে? হবে না। তারপরে স্পেস দেওয়া যাবে? এখানে দেখো স্পেস নাই। ঠিক আছে? স্পেস দিয়ে ফেলছে। তার মানে কি? এটাও হবে না। তারপরে কি এরকম চিহ্ন দেওয়া যাবে? ড্যাশ চিহ্ন দেওয়া যাবে? দেওয়া যাবে না। তার মানে কোনটা ইউজ করা যাবে? শুধুমাত্র এটা। কারণ এটা পারফেক্টলি দেওয়া আছে। তার মানে বি নাম্বারটা হবে। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা এটা একটু লিখো তো। এটার উত্তর দাও তো। এটার মানে কত হবে? না। এখানে স্পেস দিছে। স্পেস দিলে কি ইউজ করা যাবে? ইউজ করা যাবে না। তারপরে এখানে ড্যাশ এইটা হবে না। কারণ এই যে এট দ্য রেট অফ এগুলো ইউজ করা যায় না। এখানে স্পেস দিছে। স্পেস দিলে কি ইউজ করা যাবে? ইউজ করা যাবে না। তারপরে এখানে ড্যাশ দিছে। এটাও ইউজ করা যাবে না। তার মানে উত্তর কোনটা হবে? উত্তর হবে এটা। এটা হবে। আমরা সামনে যাই। এই যে দেখো কিওয়ার্ড গুলা। যেটা তোমাদের বলছিলাম না যে কিছু কিছু কিওয়ার্ড থাকে যে কিওয়ার্ড গুলো আমরা যখন কোড করি সেগুলোর জন্য সংরক্ষিত। কারণ এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। এই কারণে এগুলা ভ্যারিয়েবল নাম হিসেবে ব্যবহার করা যায় না। যেমন ধরো যে বীরশ্রেষ্ঠ যারা আমাদের মানে মুক্তিযুদ্ধে ভালো কাজ করছে, মনে করো যে ত্যাগ স্বীকার করছে বা বিভিন্ন বীরত্ব গাথা আছে তার। সেই কারণে মনে করো যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে। তার মানে এরকম যারা মনে করো যে সি যখন আমরা পড়াবো তখন হলে দেখবে কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো সংরক্ষিত। তার মানে তুমি ভ্যারিয়েবল ইউজ করতে পারবে না। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলা তোমার নবী থেকে আসে। এগুলা কাজ একেক সময় একেকটা। বা তোমাদের স্ক্রিনশট নিলে এটা আসলে তোমাদের জন্য বেটার হবে। স্ক্রিনশটটা নিয়ে রাখো। তোমাদের নবী থেকে জন্য হেল্প হতে পারে। ঠিক আছে? মনে রাখতে হবে কিনা? এটার উত্তর হলো ভাইয়া বারবার একটু পড়তে থাকবা। পড়তে পড়তে তোমার এমনিতেই মনে হয়ে যাবে। তুমি কাজ করতে করতে এমনিতেই এটা মুখস্থ হয়ে যাবে তোমার। তো তেমন একটা মনে রাখা লাগবে না। মেক্সিমাম জিনিস তুমি যখন কোড করবা তখনই দেখবা যে মেক্সিমাম জিনিস তুমি এগুলো কিন্তু আমরা অলরেডি কিওয়ার্ড বলে ফেলছি। ঠিক আছে? কিওয়ার্ড গুলো আসলে যে তার মানে কনস্ট্যান্ট মানে কি? যখন আমরা কোনো ধ্রুবককে ডিক্লেয়ার করি তখন আমরা কনস্ট্যান্ট সামনে লিখে রাখি না? তো এই কারণে এরকম প্রত্যেকটা জিনিসই একেক জায়গায় একেকটা ইউজ আছে। এটা আমরা সামনে যখন আরো করতে যাবো তখন এই জিনিসগুলা পাবো। ঠিক আছে? এই নামেরও একটা কাজ আছে। ঠিক আছে? তোমরা তো মনে করো যে জানো না। যে তোমরা যে মনে করো যে তোমাদের আজকে একটা গোপন কথা বলে দিই। ঠিক আছে? এই গোপন কথাটা তোমরা কাউকে বইলো না। তোমরা যে এনাম ভাইকে আসলে ক্লাস নিতে দেখো, তোমাদের কি মনে হয় সে আসলে একটা মানুষ? এটা কিন্তু ভুল কথা। আমরা শিক্ষতে ৪ বছর ধরে গবেষণা করে, ঠিক আছে? এই এনাম ভাইকে আসলে প্রডিউস করছি। এনাম ভাই কিন্তু একটা রোবট। এই কারণে তোমরা অনেক সময় দেখবা এনাম এআই বলা হয়। আসলে সে কিন্তু তোমাদের সাথে মনে করো যে কি বলে মানুষ সাজার একটা ভান করে।
কিন্তু এনাম কিন্তু আসলে এনাম না, সে আসলে একটা এআই। আর এই কাজগুলো আমরা আসলে এইখানে যারা আইসিটি ডিপার্টমেন্টের আছে তারা মিলে কাজ করছিলাম, ঠিক আছে? এটা কিন্তু বড় ধরনের একটা প্রজেক্ট, ঠিক আছে? এনাম এআই পুরোটাই একটা রোবট, ঠিক আছে? এবং এর মধ্যে এআই ইন্টিগ্রেট করা হয়েছে। তোমরা এই জিনিসগুলো হয়তো জানো না, একদিন জানতে পারবা। এই কারণে দেখবা সে অনেকটা রোবটের মতো মাঝে, মাঝে আচরণ করে। তোমরা কিন্তু এই কথা ভুলেও বাইরে শেয়ার করো না, ঠিক আছে? তাহলে সমস্যা হয়ে যাবে। ওই যে দেখো না, মনে করো যে তোমরা যদি একটু বলিউডের মুভি দেখো তাহলে সেখানে দেখবা না যে এরকম কিছু প্রোডাক্ট যদি তৈরি হয় তখন হচ্ছে পুলিশ এসে নিয়ে যায়। তো এরকমই এনাম এআইকে দেখবে যে হঠাৎ করে নিয়ে গেছে। তো তোমরা ভুলেও এটা কাউকে বলবা না যে এনাম ভাই কিন্তু আসলে এনাম ভাই না, সে আসলে একটা রোবট। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। ঠিক আছে? ওকে। তো আমরা এটাই জানলাম। তো আমরা একটু সামনের দিকে যাই। এটার উত্তর দাও। যারা এসএস নিছিলা তারা তাদের জন্য একটু সহজ হবে। যে নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? এটা বলো তো? হ্যাঁ, একজন লিখছে যে ভাইয়া এনাম ভাইয়া যে কথাগুলো বলতেছে, হ্যাঁ অবশ্যই, অবশ্যই এগুলো সত্য। তোমাদের থেকে এই সত্য লুকানো হইছে। সে কিন্তু আসলে মানুষ না। সে একটা জলজান্ত রোবট। এই প্রজেক্টে আমি নিজে কাজ করছি। ঠিক আছে? এই প্রজেক্টে আমি নিজে কাজ করছি। তো তুমি এই কারণে দেখবা যে আমি সবথেকে বেশি কাকে নিয়ে আসলে একটু ট্রল করি বা কাকে নিয়ে এত করি। কারণ এটা আসলে আমি মনে করে তৈরি করছি বলতে পারো। আমাদের যে আইসিটি টিম এরা মিলেমিশে, ঠিক আছে? এনাম এআই যেটা বলল, এই যে রোবট সেটা কিন্তু আমরা তৈরি করছি। বুঝতে পারছো? তোমরা কিন্তু এটা জানো না। তোমাদেরকে জানানো হয় নাই। লুকায়িত। এবং তোমরা এটা জানবা। ভুলেও বাইরে কাউকে যেন এটা বলতে যাবা না। বললে কিন্তু এখানে দেখুন কি লিখছে নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ। ঠিক আছে? কিওয়ার্ড। ঠিক আছে? আমরা কিছুক্ষণ আগে কিওয়ার্ড নিয়ে কথা বলতেছিলাম। তো কিওয়ার্ডের উদাহরণ কোনটা? যারা স্ক্রিনশট নিয়ে রাখছিলা বা একটু ভালোমতো চোখ বুলাইছো তারা দেখতে পাবা যে এই যে ৩ টা রিটার্ন, গো টু আর একটু ব্রেক। এগুলো হলো ৩ টা কিওয়ার্ডের উদাহরণ। তার মানে এটা আলাদা, আলাদা কাজ আছে। এবং এই আলাদা, আলাদা কাজগুলো কখনোই চলক হিসেবে ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড মানেই হলো কি ভাইয়া? আমি যদি কিওয়ার্ড লিখি, কিওয়ার্ড মানেই সবসময় মনে রাখবা চলক হিসেবে ব্যবহার করা যাবে না। চলক হিসেবে ব্যবহার করা যাবে না। ঠিক আছে? ব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস মনে রাখবা, এটা হলো সংরক্ষিত শব্দ। ঠিক আছে? সংরক্ষিত শব্দ। এটা মনে রাখবা। এটা হলো সংরক্ষিত শব্দ। ওকে। অপারেটর। ঠিক আছে? এখন বিভিন্ন ধরনের অপারেটর কিন্তু আছে। আমরা যখন সি ভাষা নিয়ে কাজ করব তখন এই অপারেটরগুলা কিন্তু আমাদের কাজে লাগে। এখন অপারেটর একজন লিখছে ChatGPT ক্রস এনাম ভাই এআই। আসলে এই যে দেখো এনাম এআই কিন্তু আমরা তৈরি করছি। এটা তোমরা হয়তো জানতা না। আজকে তোমরা এই সত্য উদ্ঘাটন হয়ে গেল। ঠিক আছে? তো তোমরা এরপর থেকে যখন ভাববা যে আসলে এনাম ভাই আসলে এনাম ভাই যিনি অপারেটরে আছে সি প্রোগ্রামিং ভাষায় গাণিতিক, ঠিক আছে? গাণিতিক এবং যৌক্তিক কাজ, ঠিক আছে? গাণিতিক এবং যুক্তিভিত্তিক যে কাজগুলো আছে সেটা করার জন্য কিছু বিশেষ চিহ্ন বা সিম্বল ব্যবহার করা হয়। ঠিক আছে? সিম্বল ব্যবহার করা হয়। সেগুলোকে আমরা কি বলি? অপারেটর বলি। অপারেটর যার উপর কাজ করে তাকে কি বলা হয়? অপারেন্ড বলা হয়। কি বলা হয়? অপারেন্ড। ঠিক আছে? এখন জিনিসটা কি বলছে এখানে খুব সুন্দর একটা কথা বলছে। যদি আমি এরকম লিখি, ধরো a প্লাস b তার সাথে যদি আমরা গুণ করি 5 তাহলে এটা প্রত্যেকটার আলাদা, আলাদা নাম আছে। ঠিক আছে? প্রত্যেকটা আলাদা নাম আছে। যেমন এই 5 এটারে বলা হয় ধ্রুবক। কারণ 5 সবসময় 5 ই থাকবে। এটার কোনো সময় 7 বানানো যাবে না। তারপর 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 কি আছে? তারপর আছে অপারেটর। অপারেটর কি? এই যে যোগ চিহ্ন আর এই যে গুণ চিহ্ন এগুলিকে বলা হয় অপারেটর। ঠিক আছে? এগুলার কি বলা হয়? অপারেটর। এগুলোকে বলা হয় অপারেটর। আর কি আছে? আর আছে হলো এ আর বি। ঠিক আছে না? এ আর বি। এ আর বি এটাকে বলা হয় অপারেন্ড। ঠিক আছে? এটাকে বলা হয় অপারেন্ড। এটা একটু মনে রাখবা। তার মানে অপারেটর কি? যে যোগ, বিয়োগ, গুণ, ভাগশেষ এগুলো একটা অপারেটর। অপারেটর কার উপর কাজ করে? অপারেন্ডের উপর কাজ করে। বুঝতে পারছিস? এটা একটু মনে রাখবা। এখন এই পুরা জিনিসটাকে একত্রে আবার একটা সুন্দর নামে ডাকা হয়। ঠিক আছে? এই পুরা জিনিসটাকে একত্রে আবার একটা সুন্দর নামে ডাকা হয়। সেটাকে বলা হয় এক্সপ্রেশন। ঠিক আছে? এক্সপ্রেশন। কি ডাকা হয়? এক্সপ্রেশন। এটা একটু মনে রাখবা। এটা খুব সুন্দর করে ব্রেকডাউন করে বুঝাইতেছে। দেখো এমনিতেই প্রোগ্রামিং ভাষা নাকি অনেক কঠিন বলে সবাই। কিন্তু এরকম যদি তোমাদেরকে ব্রেকডাউন করে বোঝানো হয় তাহলে তোমরা এই জিনিসটা বুঝবা। যাদের একবারে বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য বলব যে আবার একটু এই রেকর্ডিং ক্লাসটা একটু মনে করো যে 2x স্পিডে যদি দেখে ফেলো, একবার দুইবার দেখে ফেললেই কিন্তু তুমি একেবারে তোমার আমি বলে দিচ্ছি তুমি একদম মাস্টার হয়ে যাবা। ঠিক আছে? এটা কিন্তু মাস্টার হয়ে যাবা। একজন লিখছে তাহলে আপনি পৃথিবীর সর্বপ্রথম বিজ্ঞানী যিনি কিনা কোনো মানুষের মতো দেখতে রোবট বানিয়েছেন। হ্যাঁ, তোমরা যেটা জানতা না। ঠিক আছে? তোমরা কি রোবট মুভি দেখছো? ওই যে বলিউডের এক মনে করো যে রোবট মুভি বানাইছিল রজনীকান্তের। সে কিন্তু আমার জীবন থেকে অনুপ্রেরণা পেয়ে বানাইছে। ঠিক আছে? এটা কিন্তু তোমরা জানতা না। ঠিক আছে? ওই যে চিট্টি বলতো ওই মুভিতে, ওই চিট্টি কিন্তু আসলে এনামই আই। ঠিক আছে? এটা কিন্তু তোমরা জানতা না। ঠিক আছে? তোমরা অনেক কিছুই জানো না। এটা দেখো। তার মানে অপারেটরের এই জিনিসটাকে আমরা কিভাবে ব্রেকডাউন করলাম এটা কিন্তু তোমাদের জন্য দরকার। এখানে দেখো সবকিছু তোমাদের বুঝাই দিছি। কোনটা অপারেটর, কোনটা অপারেন্ড, কোনটা ধ্রুবক এবং পুরো জিনিসটাকে এক্সপ্রেশন বলে। ঠিক আছে? জিনিসটা দেখো কত সহজ। আমরা দেখো প্রোগ্রামিং এ ঢুকতেছি কিন্তু ঢোকার আগেই পুরো জিনিসটাকে খুব সহজভাবে যাতে বুঝে ফেলতে পারি সেভাবে ব্রেক ডাউন করে বুঝতেছি। ওকে। এখন বিভিন্ন ধরনের কিন্তু অপারেটর আছে। ঠিক আছে? বিভিন্ন ধরনের অপারেটর আছে। যেমন অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে? তারপরে রিলেশনাল অপারেটর, তারপরে লজিক্যাল অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর এবং বিটওয়াইজ অপারেটর। তার মানে আমাদের ৫ ধরনের অপারেটর আছে। আমরা এই ধরনের অপারেটরগুলো ব্যবহার করি। ঠিক আছে? ৫ ধরনের অপারেটর আছে। যেমন তুমি যদি কোন কিছুর সাথে যোগ বিয়োগ করতে চাও তাহলে তোমার অ্যারিথমেটিক অপারেটরটা ইউজ করতে হয়। তারপরে তোমার রিলেশনাল অপারেটর। ঠিক আছে? রিলেশনাল অপারেটর জিনিসটা হলো তুমি যদি কম্পারিজন করতে চাও। ঠিক আছে? যেটার মধ্যে রোবট ৮ বছর আগে রিলিজ হইছে। আরে বোকা, তুমি কি জানো যে আমরা আসলে তুমি রোবট বানায় ফেললাম, তোমার কি মনে হয় যে আমি একটা টাইম মেশিন বানাইতে পারব না? আরে টাইম মেশিন বানায় গেছিলাম। ঠিক আছে? আমি কিন্তু টাইম মেশিন করে ফিউচার থেকে আসি আবার। ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো কিছু বুঝতেছ না। আবার মনে করো যে ফিউচারে চলে যাবো একদিন। হঠাৎ করে দেখবে যে ফিউচারে চলে গেছি। আচ্ছা এটা দেখো রিলেশনাল অপারেটর জিনিসটার মানে হলো কি ভাই জানো? রিলেশনাল মানে হলো তুমি ২ টার মধ্যে কম্পেয়ার করতেছো যে 3 বড় নাকি 5 বড় অথবা 3 = 3 কিনা বা a =
বি কিনা। এই জিনিসগুলা দুইটার মধ্যে কম্পেয়ার করার জন্য সবসময় আমরা রিলেশনাল অপারেটর ইউজ করি। ঠিক আছে? এটা বড় ছোট, এটা হলো সমান বোঝায়, এটা হলো নট বোঝায় যে দুইটা সমান না, তখন এটা বোঝায়। আর এটা হলো তোমার কি বড় অথবা সমান, আর এটা হলো ছোট অথবা সমান, এইগুলা বোঝায়। এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে আছে মনে করো লজিক্যাল অপারেটর। লজিক্যাল বলতে কি এই ঘটনাও ঘটতে হবে অথবা ওই ঘটনাও ঘটতে হবে। সরি, এন্ড লজিক্যাল অপারেটর মানে হলো তিন ধরনের আছে। একটা হলো এন্ড মানে এইটাও হইতে হবে, অথবা যদি আমি এন্ড দিয়ে কাজ করি যেমন এরকম যে কি ঘটতে হবে? আ ধরো এরকম হইছে যে a 20 এর থেকে বড় হবে। এইটা একটা, এটার সাথে আবার এন্ড দিছি এবং b এর ভ্যালু কত? 100 থেকে বড় হইতে হবে। তার মানে এখানে দেখো এন্ড যখন দিছি, এন্ড মানে হলো a এর ভ্যালু অবশ্যই 20 এর থেকে বড় হইতে হবে এবং এন্ড মানে এবং ধরো এবং b এর ভ্যালু 100 থেকে বড় হইতে হবে। যদি দুইটা ঘটনার একটাও যদি না ঘটে তখন আর এই কাজ ভিতরে ঢুকবে না। তার মানে এটা তখন কাজ করবে না। বুঝতে পারছো? যদি এই জায়গাটাতে অর বসাই দিতাম, জাস্ট এন্ড এর পরিবর্তে আমরা অর মানে কি অথবা যেকোনো একটা ঘটলেই হলো। যদি এরকম অর বসাই দিতাম, এই যে দেখো অর চিহ্ন, তখন হলো জিনিসটা হয়তো কি যে দুইটার যেকোনো একটা যদি ঘটে তাহলেই জিনিসটা ট্রু হয়ে যাবে। ঠিক আছে? তার মানে ট্রু হয়ে যাবে। বুঝতে পারছো? এখন একটু সামনের দিকে যাই। ওকে। তারপরে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে হলো নতুন কোনো ভ্যালু এখানে অ্যাসাইন করা। ঠিক আছে? এটা একটা জিনিস মনে রাখবা। প্রোগ্রামিং এ যখন এরকম লিখি এ, এটা মনে রাখবা। প্রোগ্রামিং যখন এটা লিখি, এটা মানে কিন্তু ইকুয়াল না। ঠিক আছে? এটা মানে কখনোই মনে রাখবা, এটা মানে কখনোই ইকুয়াল না। এইটা মানে হলো অ্যাসাইন। কি বোঝায়? অ্যাসাইন। তার মানে a তে 3 ভ্যালু বসাইতে হবে। অ্যাসাইন করা। ইকুয়াল না। সি ভাষায় ইকুয়াল মানে হলো যেটা। ডাবল ইকুয়াল বসাইলে তখন সেটাকে ইকুয়াল বলে। কিন্তু ডাবল ইকুয়াল ছাড়া যদি অন্য কিছু বসে তখন এটা হলো অ্যাসাইন। মানে এতে বসাও। ওই ভ্যালুটা রাখো। ঠিক আছে? অ্যাসাইন মানে হলো ওই ভ্যালুটা রাখো। এটা একটু মনে রাখবা। ঠিক আছে? তারপরে যোগ বিয়োগ করা এই বিষয়গুলো এখানে। আর বিটওয়াইজ অপারেটরে বিটওয়াইজ ভাবে কাজ হয়। এটা যদিও তোমাদের খুব একটা কাজে লাগে না বা খুব একটা আসে না। এটা আসলে খুব কম আসে। জাস্ট জানার জন্য জানো যে বিটওয়াইজ অপারেটর এরকম ভাবে কাজ করে। উপরের 4টা খুব বেশি ইউজ হয়। এই 4টা বেশি ইউজ হয় আর আসে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু দেখাই দিব যে এটা আহ তো এখানে আমি একটা জিনিস একটু এড করে দেই, যেটা তোমাদের অনেক সময় আসে। সেটা হলো অনেক সময় ইনক্রিমেন্ট নিয়ে কাজ করার জন্য ব্যবহার হয়। এটা একটু এক্সট্রা। ঠিক আছে? এক্সট্রা জেনে নেই। ঠিক আছে? এক্সট্রা। ঠিক আছে? এই এক্সট্রা জিনিসগুলো একটু জানি। a = a + 1 যদি আমরা লিখি, এইটা লিখা যেই কথা, এইটা লিখা যেই কথা, এইটা লিখাও সেই কথা। এটা একটা জিনিস মনে রাখবা। এইটা লিখাও যেই কথা, এইটা লিখাও সেই কথা। ঠিক আছে? আমাদের কিন্তু ছুটি দিতে বলতেছে, আমাদের আর 10 মিনিট লাগবে। ঠিক আছে? 10 মিনিট একটু ওয়েট করো। তোমাদের আই গেস ক্লাসটা খুব মজা লাগতেছে। আরেকটু একটু ওয়েট করো। তাহলে দেখবে যে তোমাদের আরো ভালো লাগবে। এটা একটু মাথায় রাখবা। এটা মানে হলো a + 1। তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। দুইটা সেম জিনিস বোঝায়। অথবা, অথবা a++ লিখো। ঠিক আছে? a++ অথবা জিনিসটাকে এভাবে আমরা বুঝাইতেছি। যদিও এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা আমরা পরে বলব। বাট এই যে 3টা জিনিস দেখাইলাম, এই সেম জিনিসই আল্টিমেটলি বোঝায়। তবে এখানে একটু পার্থক্য আছে বলছিলাম। পার্থক্যটা বলি। এইটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে? এটার ইনক্রিমেন্ট আসলে ইংলিশ বানানটা ভুলে গেছি। পোস্ট ইনক্রিমেন্টের ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে বাড়া। আর এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। জানাই দিই, যেটা আসলে অনেক সময় নবী থেকে আসে। খুব যদি মনে করো কঠিন হয় তখন অনেকে লিখছো, থ্যাংক ইউ যারা লিখে দিছো একটু। কোনো সমস্যা নেই। দেখো পোস্ট ইনক্রিমেন্ট আর একটু প্রি। পোস্ট মানে পরে, আরেকটা হলো প্রি মানে আগে। জিনিসটা আসলে হালকা যদি একটু ব্যাখ্যা দিয়ে দিই তোমাদের জন্য একটু সহজ হবে হয়তো। ধরো এর একটা ভ্যালু দেওয়া আছে। ধরো এর একটা ভ্যালু দেওয়া আছে এরকম। a = 3 তারপরে ধরো b = 7 সাপোজ। হুম, এখন ধরো এরকম দেওয়া আছে। উম পরের বারে b তে লেখা আছে উম প্লাস প্লাস a। ঠিক আছে? ধরো প্লাস প্লাস a দেওয়া আছে। সরি b ধরো কিছু নাই। আচ্ছা b তে এটাই রাখি। এখন তোমরা কি আমার বলতে পারবা? তোমরা কি আমার কেউ বলতে পারবা যে এখানে b এর ভ্যালু কত? এখানে b এর ভ্যালু কত? তোমরা যদি জানার কথা না, কেউ হয়তো একটু বেশি পণ্ডিত, হয়তো জেনে ফেলতো বা বুঝতে পারছো। এখানে b এর ভ্যালু কত? ধরো এটা তো সিকোয়েন্সিয়ালি যায়। ধাপে ধাপে লাইন বাই। তো ফার্স্টে a এর ভ্যালু আমি অ্যাসাইন করছিলাম 3, যেহেতু দুটোই চলো b এর ভ্যালু 7, কিন্তু b এর ভ্যালু আবার চেঞ্জ করে লিখছি প্লাস প্লাস a। তো b এর ভ্যালু কত? 4। ঠিক আছে? বুঝতে পারছো? b এর ভ্যালু হলো 4। b এর ভ্যালু 4। ভালো কথা। হ্যাঁ, a এর বর্তমান ভ্যালুও 4। ঠিক আছে? a এর বর্তমান ভ্যালু হলো 4। কারণ আগে হলো যোগ করছে, যোগ করে তারপরে এর সাথে তো আলটিমেটলি যোগ হইছে। এটা হলো 4। a এর ভ্যালু কত? 4। ঠিক আছে? a এর ভ্যালু 4। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে পার্থক্যটা কোথায়? একটু পার্থক্য এবার দেখাবো দাঁড়াও। যদি এরকম হইতো, ধরো এই ঘটনা হইছে, তখন কি হইছে? তখন b এর ভ্যালু কত? ঠিক আছে? b এর ভ্যালু কত? b এর ভ্যালু এবং a এর ভ্যালু একসাথে লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই ক্ষেত্রে b এর ভ্যালু এবং a এর ভ্যালু কত? বর্তমান ভ্যালু। ঠিক আছে? মনে রাখবা, আগে a অ্যাসাইন হইছে। আগে a অ্যাসাইন হইছে। তার মানে b এর ভ্যালু এখানে 3, কিন্তু a এর ভ্যালু পরে যোগ হওয়ার পরেও a এর ভ্যালু হইছে 4। এইটাই হলো পার্থক্য। ঠিক আছে? এটাই হলো পার্থক্য। যে ফার্স্টে হলো কি a এর ভ্যালু আগে ঢুকছে। তার মানে b এর ভ্যালু হলো 3, কিন্তু a++ মানে a এর ভ্যালু এক বাড়ছে। তো বাইরে a এর বর্তমান ভ্যালু হলো 4। ঠিক আছে? বুঝতে পারছো?
তার মানে হলো যদি আগে হয় তার মানে আগে যোগ হবে, পরে জিনিসটা হবে। বাট যদি আগে যোগ হয় তার মানে তো এটা। এর ভ্যালু আলটিমেটলি ইনক্রিমেন্ট হইছে যেটা 4, বাট বি তে আগে এ ঢুকে গেছে। পরে এর যোগ মানে 1 বাড়ছে। এই কারণে এটা বলে পোস্ট, মানে পরে ইনক্রিমেন্ট হইছে। আর এটা হলো আগেরটা হলো প্রি ইনক্রিমেন্ট হইছে। বুঝতে পারছো? আচ্ছা, জিনিসটা আমি একটু বলি। সেটা হলো যে আবার ঠিক আছে তোমাদের জন্য একটু বোঝানোর জন্য লিখে দেই। আহ ধরো এখানেই মনে করো লিখি। ঠিক আছে? ধরো ২ টা ঘটনা ঘটতেছে। আমি এখানে মুছে এখানেই মনে করো একবারে লিখি। ঠিক আছে? ধরো এই ঘটনার পরে ২ টা ঘটনা ঘটতে পারে। একটা হলো ধরো সি, সি ইকুয়ালস টু প্লাস প্লাস এ হইছে। আবার ধরো এখানে সি ইকুয়ালস টু ধরো এ প্লাস প্লাস। ধরো যেকোনো একটা হইতে পারে। ২ টা ঘটনার ক্ষেত্রে কি, কি হয় সেটা একটু আমরা একটু আলোচনা করি। সেটা হলো দেখো, এইটার ক্ষেত্রে সি এর বর্তমান ভ্যালু হলো, সি এর যদি বর্তমান ভ্যালু আমি আলোচনা করি তাহলে হবে হলো আগে দেখো যোগ হইছে। যোগ হইছে কত? ১ যোগ হইছে। ১ যোগ হইয়া এর সাথে। তার মানে এটা আসলে কত হইতেছে 4 এবং এর ভ্যালু তো 4ই আছে। এইটার ক্ষেত্রে আগে হলো এর ভ্যালু ঢুকছে, এর ভ্যালু ঢুকছে তার মানে এটা হলো সি, সি এর ভ্যালু 3 আর এর ভ্যালু 4। কারণ যোগ তো এর সাথে হইতেছে। এই হলো পার্থক্য। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। বুঝতে পারছি? এটা একটু মনে রাখবা। দেখতেছো কি খেলাটা খেলতেছি? এই জিনিসটা বিশ্বাস করো মেক্সিমাম জায়গায় তোমার এটা শিখাবে না। এই জিনিসটা মানে কি বলে ইগনোর করে যাবে। বাট এটা খুবই একটা ইম্পোর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে? ২ টার ক্ষেত্রে ২ ধরনের ঘটনা ঘটে। এইটার ক্ষেত্রে মানে হলো আগে হলো যোগ হয় ১। আগে যোগ হয় ১, তারপরে এর মানের সাথে যোগ হইয়া সি তে বসে। এই ক্ষেত্রে সি তে এর মান আগে বসে যায়, তারপরে এর যোগ হয়। যোগ হয়ে এর মান 4 হয়। ঠিক আছে? এই ২ টা হলো পার্থক্য। বুঝতে পারছো? এটা একটু এক্সট্রা দিছি। এটা তোমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। জিনিসটা তোমাদের মনে করছে যে নেক্সট ক্লাসে যখন আমি ম্যাথগুলো করব তখন এটা। ভাইয়া তোমার জিজ্ঞেস করতে এত জটিল কেন? কারণ তোমাদেরকে অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস দেখাই দিছি। ঠিক আছে? তুমি তো অলরেডি অনেক কিছু জেনে গেছো। বাট তুমি এই অ্যাডভান্স জিনিসগুলো শিখলে তুমি যদি ক্লাসের তোমার নিজের কলেজের অনেক ফ্রেন্ডকে জিজ্ঞেস করো, সে এটার উত্তর দিতে পারবে না। এবং অনেক টিচারকে জিজ্ঞেস করলে সে আসলে একটু কনফিউজ হয়ে যাবে যে এটা আসলে ২ টা তো সেমই মনে হয়। জিনিসটা কিন্তু সেম না। ঠিক আছে? একটা আগে ইনক্রিমেন্ট হয় আর একটা পরে ইনক্রিমেন্ট হয়। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। ১ যোগ হয় এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, এটা উত্তর দাও। অনেক কঠিন জিনিস শিখা হচ্ছে, এটা উত্তর দাও। আরেকবার একটু তোমরা রেকর্ডিং ক্লাস দেখে নিও তাহলে বুঝে যাবা। পার্সেন্টেজ কোন ধরনের অপারেটর? আমরা একটু যদি পিছে যাই, পিছে যাই যদি দেখি পার্সেন্টেজ অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে? তার মানে পার্সেন্টেজ কোন অপারেটর? পার্সেন্টেজ হলো অ্যারিথমেটিক অপারেটর। তার মানে যে অ্যারিথমেটিক অপারেটর। পার্সেন্টেজ হলো কি? অ্যারিথমেটিক অপারেটর। পার্সেন্টেজ দ্বারা কিন্তু ভাগশেষ বোঝায়। ঠিক আছে? এটা দ্বারা কিন্তু মনে রাখবে ভাগশেষ। ভাগশেষ বের করার সময় ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে ভাগশেষ ব্যবহার করার সময়। ওকে। কোনটি রিলেশনাল অপারেটর? ঠিক আছে? কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর কিন্তু এই ২ টা। ঠিক আছে? ইকুয়াল, ইকুয়াল হলো রিলেশনাল অপারেটর। এটা মনে রাখবা। রিলেশনাল অপারেটর কোনটা? ইকুয়াল সাইন। আচ্ছা, তো মোটামুটি আমাদের আমি যখন প্রোগ্রামিং ক্লাস নেই, তখন অনেকের প্রশ্ন থাকে যে, "ভাইয়া এই যে প্রোগ্রামিং যে করাইতেছেন, এটা করে আসলে ভবিষ্যৎ কি?" ঠিক আছে? এটা অনেক প্রশ্ন আসে। অনেকের কাছ থেকে প্রশ্ন আসে, "ভাইয়া প্রোগ্রামিং শিখে আসলে লাভ কি? প্রোগ্রামিং শিখে আমার কি হবে?" ঠিক আছে? তো আমি কিছু উত্তর আজকে ভাবলাম যে এটা একটা স্লাইডে এড করে দেই। আসলে প্রোগ্রামিং শিখে কি হবে? এটার উত্তরগুলা অনেকটা তোমরা এরকম হবে, একাডেমিকে ভালো করতে পারবা। কারণ তোমার প্রোগ্রামিং এই যে অধ্যায়টা, সেখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই এবং একটু কঠিন হলে ২ টাও চলে আসে। একটা তো মাস্ট আসবেই। তোমার এই চ্যাপ্টার থেকে একটা আসবে এবং তোমার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে ২ টা আসবেই। তো একাডেমিকে ভালো করতে পারবা। ভালো প্রোগ্রামার হতে পারবা। বিশ্বাস করো, অনেকেই কিন্তু এই যে তোমাদের যখন কলেজ লেভেলে থাকে, সেই কলেজ লেভেল থেকে আসলে কোডার হওয়া বা প্রোগ্রামার হওয়া, এই যে মনে করো চেষ্টা, সেটা হলো শুরু হয় তার ভিতরে যে একটা জন্ম নেওয়া, প্রোগ্রামার হওয়া, সেটা আসলে সে এই সময়টা থেকেই শুরু হয় অনেকের। অনেকে আবার স্কুল লেভেল থেকেও করে। তোমরা হয়তো অনেকেই ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কনটেস্টের নাম এখনো কেউ শুনছো, কেউ হয়তো শুনো নাই। বাট এটা কিন্তু মনে করো কলেজ স্কুল লেভেল থেকেই হয়। ধরো যে 7, 8, 9, 10 এর বাচ্চারাও কিন্তু এই কম্পিটিশন গুলা করে। ভালো, ভালো প্রোগ্রামার কিন্তু এখান থেকে তৈরি হয় এবং ফ্রিল্যান্সার হতে পারবা। ঠিক আছে? তোমরা যদি এটা কন্টিনিউ করো, একদিনে তো আর হয়ে যায় না। তোমার তো বেসিক থেকে শুরু করতে হবে। যারা যত ভালো প্রোগ্রামার তারা আসলে একটা সময় দেখা যায় ভালো, ভালো ফ্রিল্যান্সার হয়ে যেতে পারতেছে। এখন মোদ্দা কথা কি? মোদ্দা কথা হলো যে অনেকে প্রশ্ন করে টাকা কি থাকবে? এখানে দেখো আমরা আসলে শাহিদিন ভাইকে নিয়ে আসছি। শাহিদিন ভাইয়ের অনেক টাকা। তো এখানে লিখছি প্রোগ্রামিং শিখে এরকম টাকা গুনতে পারবা আরকি। ঠিক আছে? তো এরকম টাকা গুনতে পারবা অনেক। তো দেখবা যে তখন টাকা আর টাকা হয়ে যাবে। ঠিক আছে? প্রোগ্রামিং শিখে তাহলে কি হবে? অনেক টাকা হবে। জিনিসটা আমরা ভালোভাবে নিই যে আমরা আসলে খুব সুন্দর, এটা একটা অপরচুনিটি আছে। কারণ বর্তমান বিশ্বে আইসিটি বা আইটি রিলেটেড জিনিসপাতি কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং কোডার বা প্রোগ্রামার এটা আসলে প্রত্যেকেই মনে করো যে একটা ডিমান্ড আছে। অনেক, অনেক ফিল্ড আছে বাট প্রাইমারি আমি যদি চিন্তা করি, সবাইকে কিন্তু এই বেসিক গুলা জিনিস থেকে শুরু করে তোমার কিন্তু অ্যাডভান্স লেভেলে যখন তুমি আস্তে আরো ধীরে যাবা, তখন কিন্তু তোমার এই জিনিসগুলো খুব কাজে শিখতেই হবে। এটা ম্যান্ডেটরি। তো মোটামুটি আমাদের আজকের ক্লাসটা পুরা ক্লাসটা কেমন লাগছে? তোমাদের থেকে একটু শুনতে চাই। আচ্ছা, অনেকে লিখছে, অনেকে ভালো লাগছে, অনেক জোশ লিখছে। আচ্ছা, তো আমি একটা প্রত্যেকটা ক্লাসে যারা আমার নতুন স্টুডেন্ট তাদের জন্য আমি প্রত্যেকটা ক্লাসে একটা প্রতিজ্ঞা দেওয়ার চেষ্টা করি তোমাদের। তো আজকের প্রতিজ্ঞাটা একটু চেষ্টা করব যে প্রতিদিন একটা ভালো কাজ করার। যদি তুমি একটা ভালো কাজ করতে পারো, তাহলে তোমার জীবন এবং আশেপাশের মানুষের জীবন সুন্দর হবে। তো এটা একটা প্রতিজ্ঞা হিসেবে নিতে পারো। যার ইচ্ছা সে গ্রহণ করবা, যার ইচ্ছা সে গ্রহণ করতে পারবা। তাদের জন্য ভালো হবে। আর তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা তোমরা চাইলে শিখবো জিতবো গ্রুপে তোমরা জানাতে পারো। সেখান থেকে হয়তো আমি কিছু